তাহলে আমরা ধরে নিতে পারি 2026 সালের ফেব্রুয়ারি মাসেও নির্বাচন কমিশন একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে এবং সেটা হয়তো তারা মার্চ মাসের মধ্যে চূড়ান্ত করে ফেলবে। যদি 2025 সালে নতুন করে 50 লক্ষ ভোটার অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা ধরে নিতে পারি 2026 সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এসে আরো নতুন করে 50 লাখ প্লাস মাইনাস নতুন তরুণ ভোটার তালিকায় যুক্ত হবে। যদি নির্বাচনের ডিসেম্বরে হতো এই 2025-এর, তাহলে কিন্তু নতুন করে এই 50 লক্ষ ভোটার যুক্ত হওয়ার সুযোগ থাকতো না। সবাইকে শুভেচ্ছা। আমরা সবাই জানি ঈদুল আজহার আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটা সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছেন বা ঘোষণা করেছেন। সেটা হচ্ছে যে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধ, অর্থাৎ এপ্রিল মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে সম্ভাব্য জাতীয় নির্বাচন হতে পারে। এবং আমরা দেখলাম যে এই সময়টা ঘোষণা করার পর রাতের মধ্যেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়া জানালো এবং রাজনৈতিক দলের বাইরেও যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন, রাজনীতি নিয়ে কথা বলেন বা ভাবেন, তারাও দেখলাম তাদের মতামত বা বিশ্লেষণ দিল। আমরা সবারগুলোই শুনেছি, মোটামুটি সবার বিশ্লেষণগুলোই গুরুত্বপূর্ণ। একটা বিষয় সবাই এটা ভাবছেন যে এই তারিখটা ঘোষণার ফলে কোন রাজনৈতিক দলের সুবিধা হলো বেশি এবং কাদের অসুবিধা হলো। এটা তো মোটামুটি সবাই নিশ্চিত যে এই তারিখটা নির্ধারণ করার ক্ষেত্রে বিএনপির সুবিধা বিবেচনায় নেওয়া হয়নি, বরং এটা আমরা ধরে নিতে পারি যে কোনো কারণে চেষ্টা করা হয়েছে বিএনপির বাইরে অপরাপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে সন্দেহের তীরটা এনসিপির দিকে যায়, তাদের সুবিধাটা কিভাবে হয় সেই দিকটা বিবেচনায় নিয়েই এপ্রিল মাসের এই সময়টা নির্ধারণ করা হয়েছে। তারপরে আমরা বলতে পারি যে এত জল্পনা কল্পনা সমালোচনার পরে বা আলোচনার পরে প্রধান উপদেষ্টা যে একটা তারিখ বা সময় দিলেন জাতিকে, এটা জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। দেখেন, বিগত কয়েক মাস যাবৎ বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলো বলছে যে নির্বাচনের জন্য আমাদের একটা সময়সীমা নির্ধারণ করেন বা আমাদেরকে একটা রোড ম্যাপ দেন, কিন্তু সরকারের পক্ষ থেকে বা সরকারের প্রেস টিমের পক্ষ থেকে বা এনসিপির পক্ষ থেকেও প্রায় কথাটা বলা হতো যে হ্যাঁ, প্রধান উপদেষ্টা তো একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন হতে পারে। এটাই হচ্ছে নির্বাচনী রোডম্যাপ এবং এটাই হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ বা সময়সীমা। কিন্তু বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু বলছিল যে আমাদের একটা সুনির্দিষ্ট সময় দেন। তো ঈদের আগের দিন প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে সময় দিলেন, এই সময়টা দিয়ে প্রধান উপদেষ্টা এটা প্রমাণ করলেন যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের দাবিটা ছিল সঠিক, তারাই সঠিক দাবি করেছেন, সঠিক বিধায়িত প্রধান উপদেষ্টা তাদের কথা রাখলেন এবং সেই অনুযায়ী কাজ করলেন। এবং যারা বলছিলেন এতদিন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এর জন্য আলাদা করে কোনো রোডম্যাপ বা সময়সীমা নির্ধারণ করার প্রয়োজন নেই, তো প্রধান উপদেষ্টার এই যে সময়সীমা নির্ধারণ করলেন, এর মাধ্যমে প্রমাণিত হলো যে তারা যেটা বলেছেন সেটা ভুল ছিল। একটা বিষয় আমি লক্ষ্য করলাম, অনেকেই বলা বলি করছেন যে এই সময়সীমাটা নির্ধারণ হওয়ার কারণে সবচেয়ে বেশি সুবিধা পেল জামায়াত। কেন জামায়াত সুবিধাটা পেল? যদি নির্বাচনটা ডিসেম্বরে হতো, তাহলে 1971 সালে মার্চ মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত জামায়াত ইসলামীর যে ভূমিকা ছিল এবং এই ডিসেম্বর মাসেই মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর আমাদের এই দেশের বিজয় অর্জিত হয়, এই মাসে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতো তাহলে জামায়াতের জন্য সেটা খুবই একটা অসুবিধার কারণ হতো। পাশাপাশি যদি নির্বাচনটা আগামী বছর মার্চেও যেত, অর্থাৎ 2026-এর মার্চ মাসেও যদি হতো, তাহলেও সেটা জামায়াত ইসলামীর জন্য একই রকমের সমস্যার কারণ হতো। এ কারণে অনেকে বলছেন যে এই সময়সীমাটা নির্ধারণ করার পেছনে জামায়াত শিবিরের কোনো মতাদর্শ কারো কোনো ভূমিকা কাজ করেছে কিনা। আমরা ঠিক ওই জায়গাটায় যাচ্ছি না, তবে আমার কেন জানি মনে হচ্ছে যে আসলে জামায়াত ইসলামী নয়, এই তারিখটা নির্ধারিত হওয়ার ফলে সবচেয়ে বেশি সুবিধা পাবে এনসিপি। কিভাবে সুবিধা পাবে? আমরা জানি যে আমাদের যে ভোটার নিবন্ধন যে আইন, সেই ভোটার নিবন্ধন আইন অনুযায়ী প্রতি বছরের 2রা ফেব্রুয়ারি নির্বাচন কমিশন একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করে এবং যদি সেই খসড়া ভোটার তালিকায় কোনো আপত্তি থাকে বা অভিযোগ থাকে, তাহলে সেই অভিযোগ বা আপত্তিগুলো নিষ্পত্তি করার পরে প্রতি বছর মার্চের 2 তারিখে নির্বাচন কমিশন
চূড়ান্ত একটা ভোটার তালিকা প্রকাশ করে। তো এবছরও অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ নয় 4 তারিখ নির্বাচন কমিশন কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল, এবং সেখানে নির্বাচন কমিশন জানিয়েছে যে নতুন করে এবছর 49,70,300 কত যেন, অর্থাৎ প্রায় 50 লক্ষ নতুন ভোটার আমাদের ভোটার তালিকায় যুক্ত হয়েছে। তো ফেব্রুয়ারি মাসে এই নতুন ভোটার তালিকা প্রকাশ করলে যে নতুন ভোটার যুক্ত হয়, এটার অনেক কারণের মধ্যে একটা কারণ যেটা আমরা জানি যে আমাদের স্কুলগুলোতে যখন আমরা এসএসসি রেজিস্ট্রেশন করি এবং যারা পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র করেন, যেহেতু জাতীয় পরিচয়পত্রটা হয় বা ভোটার হন 18 বছর বয়সে, কিন্তু এসএসসি পাশ করে ফেলেন মানুষ 16 বছর বয়সে। কাজে আমরা ধরে নিতে পারি তার জন্ম তারিখ দেওয়া প্রকৃত একটা সনদ তৈরি হচ্ছে 16 বছর বয়সে। তো 16 বছর বয়সে যে তার সার্টিফিকেটটা হয় এসএসসি, সেটাকে অনুসরণ করি অনেকে পরবর্তীতে তার ভোটার তালিকার যে জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য তারিখগুলো নির্ধারিত করেন। আমাদের দেশে একটা প্র্যাকটিস আছে যে হাই স্কুলগুলোতে শিক্ষার্থীদের যে বয়স, সেই বয়সগুলো হাই স্কুলের অফিস থেকে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ অফিসের যারা কাজ করেন তারাই তাদের মতো করে তারিখটা দিয়ে দেন, এবং সেক্ষেত্রে তারা প্রায় সময় জানুয়ারির 1 তারিখটা খুব প্রেফার করেন। এটা হরহামেশা এরকমই হয়, হয়তো কারো জন্ম তারিখ দিবে জানুয়ারির 1 তারিখ, অথবা কারো জন্ম তারিখ দিয়ে দিবে জানুয়ারির 31 তারিখ, তারপর সনটা যেটাই হয়, অর্থাৎ মাস থাকবে জানুয়ারি। তারও একটা কারণ আমি অনেকদিন আগে শুনেছিলাম যে শিক্ষার্থীরা যখন পরবর্তীতে সরকারি চাকরিতে প্রবেশ করবে, যাতে তাদের চাকুরিতে যোগদান অনুযায়ী এবং বয়স অনুযায়ী তারা রিটায়ারমেন্টে যায় বা অবসরে যায়, যাতে তাদের চাকুরির যে সময়সীমা সেটা যাতে একটা পূর্ণকালীন হয়, অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বর, বা তার অবসরটা যাতে একটা পূর্ণ বছরে শেষ হয়, সেই জিনিসটা বিবেচনায় রেখে বিদ্যালয়ের অফিসরা সাধারণত শিক্ষার্থীদের জন্ম তারিখটা জানুয়ারি মাস ধরে দিত। এটা হতে পারে, বা অন্যান্য অনেক কারণও থাকতে পারে। তো আমরা ধরে নিতে পারি যে যারা এখন ভোটার হচ্ছেন তাদের বয়স 17 বা 18, তাহলে 17 থেকে 18 বছর পূর্বে এই প্র্যাকটিসটা ছিল। হয়তো সাম্প্রতিক সময়ে এখনো একটু পরিবর্তন হচ্ছে, মানুষ হয়তো তার প্রকৃত জন্ম তারিখটাই দিচ্ছেন এসএসসি সার্টিফিকেটে। তবে 17-18 বছর পূর্বে এই প্র্যাকটিসটা খুব ভালোভাবেই ছিল আমরা অনুমান করি। তাহলে এবছর ফেব্রুয়ারিতে যখন ভোটার তালিকা খসড়া ভোটার তালিকা করা হলো, এবং সেখানে যেহেতু নতুন করে প্রায় 50 লাখ ভোটার যুক্ত হলো, তাহলে আমরা ধরে নিতে পারি 2026 সালের ফেব্রুয়ারি মাসেও নির্বাচন কমিশন একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে, এবং সেটা হয়তো তারা মার্চ মাসের মধ্যে চূড়ান্ত করে ফেলবে। যদি 2025 সালে নতুন করে 50 লক্ষ ভোটার অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা ধরে নিতে পারি 2026 সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এসে আরো নতুন করে 50 লাখ প্লাস মাইনাস নতুন তরুণ ভোটার তালিকায় যুক্ত হবে। যদি নির্বাচনের ডিসেম্বরে হতো এই 2025-এর, তাহলে কিন্তু নতুন করে এই 50 লক্ষ ভোটার যুক্ত হওয়ার সুযোগ থাকতো না। কিন্তু আগামী বছর যদি এপ্রিল মাসে নির্বাচনটা হয় এবং নির্বাচন কমিশন যদি ফেব্রুয়ারি মার্চের মধ্যে ভোটার তালিকাটা নতুন করে হালনাগাদ করে প্রণয়ন করে, তাহলে নতুন করে আরো তরুণ 50 লক্ষ ভোটার পাওয়া যাচ্ছে। এটা আমরা নিশ্চিত করে বলতে পারি না যে কে কাকে ভোট দিবে। তরুণরা কাকে ভোট দিবে, মধ্যবয়স্ক লোকেরা কাকে ভোট দিবে, সংখ্যালঘুরা কাকে ভোট দিবে, সরকারি চাকরিজীবীরা কাদেরকে ভোট দিবে, নারীরা কাদেরকে ভোট দিবে। তথাপি সামগ্রিক বিবেচনায় আমরা একটা অনুমান করতে পারি যে তরুণদের ভোট এনসিপির দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এবং যদি এই বছরের 50 লক্ষ এবং আগামী বছরের 50 লক্ষ যদি ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়, তাহলে এর ম্যাক্সিমাম ভোট এনসিপি পেতে পারে। আমার কাছে এটা আমার একটা ব্যক্তিগত অনুমান, আমার অনুমানটা ভুলও হতে পারে, যে এ কারণে নির্বাচনটা কোনো না কোনোভাবে মার্চের পরে নেওয়ার একটা চেষ্টা হয়েছে, যাতে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে এই ভোটার তালিকার বিষয়টা সুরাহা করা যায়। এবং এটা আমি আরেকটু নিশ্চিত হলাম, আমি আজকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখলাম খুব গুরুত্বপূর্ণ একজন এ সংক্রান্ত স্ট্যাটাস দিয়েছেন, এবং স্ট্যাটাসে তিনি খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে রেফারও করেছেন। আমি এই ভিডিওটা করার আগে অনেকবার চেষ্টা করলাম সেই পোস্টটা দেখার জন্য এবং সেই ব্যক্তির রেফারেন্সটা নেওয়ার জন্য, কিন্তু আমি এখন আর খুঁজে পেলাম না। যাই হোক, হয়তো আপনাদের কারো চোখে ওই স্ট্যাটাসটা হয়তো পড়েছে। তো এই দুয়ে দুয়ে মিলিয়ে আমরা 4 করতে পারি। তো আপনারা যারা আমার কথা শুনলেন,
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।